আমরা সমাজে একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় এবং সংযোগ স্থাপন করি, যার মাধ্যমে সেটাই ভাষা। এই ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাবটা প্রকাশ করি, তার পাশাপাশি ভাষার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করি। আর সেই ভাষার বৃহত্তম একক বাক্য। আজকে আমরা সেই বাক্য সম্পর্কে জানব। তো চলো, বাক্য শব্দটা তোমরা লক্ষ্য করো। বাক্য শব্দটি তোমরা লক্ষ্য করো। বাক্য বাক্য শব্দটির ব্যুৎপত্তি কিভাবে হয়েছে? বাক্য শব্দের ব্যুৎপত্তি বচ যোগ নথ বা জ হয়েছে বাক্য। এই বাক্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, তাহলে কি পাবো? কথা বা কথ্য বিষয়। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি পাচ্ছি? কথা বা কথ্য বিষয়। এই যে ব্যুৎপত্তিগত অর্থটা আমরা পেলাম, কথা বা কথ্য বিষয়, এবার যদি আমরা ব্যাকরণগত অর্থ জানি, যদি দেখতে যাই, তাহলে বাক্য শব্দটির ব্যাকরণগত অর্থ হবে পদ সমষ্টি। বাক্য শব্দের ব্যাকরণগত অর্থ হচ্ছে পদ সমষ্টি। আর সাধারণ অর্থ যদি আমরা বলি বচন। তো যাই হোক, সেই বাক্য সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, আমি যদি বলি রাম মন দিয়ে পড়ে, কি বললাম? রাম মন দিয়ে পড়ে। কিংবা যদি বলি রহিমা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাহলে লক্ষ্য করো রাম মন দিয়ে পড়ে। তাহলে এখানে রাম পদ, মন দিয়ে পদ, পড়ে পদ, এগুলো কিন্তু শব্দ নয়। তোমরা এটা মনে রাখবে, এগুলো শব্দ নয়, এগুলো হচ্ছে এক একটা পদ। তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্য তোমরা তো নাইলে জেনেছো। যদি আমি বলি যে বাড়ি, বাড়ি বললাম, তাহলে এই বাড়িটা কিন্তু শব্দ। যদি বলি বাড়িতে, তাহলে হয়ে যাচ্ছে পদ। তার মানে কি? শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে আমরা পাই পদ, আর ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে তখন আমরা পাই ক্রিয়াপদ। তো এই যে রাম, তোমরা হয়তো বলবে যে রাম আমরা শব্দ রাম লিখবো, আবার বাক্যেও যদি আমরা রাম লিখি, তাহলে কি করে এটাকে আমরা পদ বলবো? এটা পদ, এখানে বিভক্তি আছে, তবে সেটা শূন্য বিভক্তি। যদি আমি বলি রাম ভাত খায়, তাহলে যদি আমরা কারক নির্ণয় করি, তাহলে রাম তো কর্তা। হ্যাঁ, যদি বলা হয় রাম ভাত খায়, রামের তলায় ডাক, রাম কোন কারক এবং কি বিভক্তি রয়েছে যদি আমরা বলি, তাহলে রাম কর্তৃকারক এবং শূন্য বিভক্তি, সেটাই তো আমরা বলি। তো সেই দিক দিয়ে তোমার এখানে বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কতগুলো পদ তাহলে পাশাপাশি বসছে এবং আমাদের মনের ভাব প্রকাশ পাচ্ছে, এবং সেটা একটা অর্থ থাকছে, সেটা অর্থ প্রকাশ করছে। তখন সেটাকে আমরা কি বলছি? বাক্য। তাহলে বাক্য কাকে বলে যদি আমরা ভালো করে বলি, তাহলে কি আমরা বলতে পারি? বক্তা এক বা একাধিক পদ পাশাপাশি বসিয়ে বক্তা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই অর্থজ্ঞাপক পদ সমষ্টিকে বাক্য বলে। অর্থজ্ঞাপক বলেছি, তাহলে অর্থ থাকতে হবে, তবে সেটা বাক্য হবে। এই যে আকাশে গরু উঠছিল, এখানে যদি আমরা বলি, তাহলে কিন্তু এটাকে আমরা বাক্য বলতে পারবো
যাই হোক, সে প্রসঙ্গ পরের কথা। দেখো তাহলে কতগুলো পদ পাশাপাশি বসে তোমার মনের ভাব প্রকাশ করেছে, সম্পূর্ণরূপে প্রকাশ করছে, তখন সেই পদ সমষ্টিকে আমরা কি বলছি? বাক্য বলছি, তাই তো? তাহলে রাম মন দিয়ে পড়ে, রহিমা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাহলে এই দুটো হচ্ছে বাক্য। আবার বলছি, এক বা একাধিক পদ পাশাপাশি বসিয়ে বক্তা যখন নিজের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই অর্থজ্ঞাপক পদ সমষ্টিকে বাক্য বলে। তাহলে একটা বাক্য সমান সমান কতগুলো পদের সমষ্টি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কতগুলো পদ মিলিত হয়ে একটা বাক্য তৈরি করেছে। রাম মন দিয়ে পড়ে, তাহলে রাম পদ মন দিয়ে পদ পড়ে পদ, কতগুলো পদ পাশাপাশি বসিয়ে যদি আমরা বাক্য পাই, তাহলে দেখি কতগুলো পদ আমরা তারপরে পাশাপাশি বসাই। যদি বলি আকাশে গরু উড়ছিল, কিংবা যদি আমি বলি আমি বই নিয়ে স্কুলে, কিংবা ধরে নাও আমি বলছি ঘোড়াটি আকাশে উড়ছিল, তাহলে কি হচ্ছে? ঘোড়াটি আকাশে উড়ছিল। তাহলে এগুলো কি বাক্য? এগুলোকে বাক্য বলা যাবে? এগুলোকে বাক্য বলা যাবে না। কিসের জন্য বলা যাবে না? কারণ দেখো, আকাশে গরু উঠছিল, আমরা কেউ কখনো দেখেছি আকাশে গরু উঠতে? সাধারণ অভিজ্ঞতা এবং যুক্তির দ্বারা সমর্থিত হতে হবে। বাক্যের যে অর্থ প্রকাশ পাবে সেটা আমাদের সাধারণ অভিজ্ঞতা এবং যুক্তির দ্বারা সমর্থিত হবে, তবে সেটা বাক্য হবে। তাহলে আকাশে গরু উঠছিল, এটা আমাদের যুক্তি মানে না, আমরা সাধারণ অভিজ্ঞতা এটা আমরা কখনোই দেখিনি, তাই তো? যদি আমি বলি আমি বই নিয়ে স্কুলে, তাও কিন্তু কিছু একটা মিস্টেক আছে, তাহলে আমরা এগুলোকে বাক্য বলতে পারবো না। বাক্য হতে গেলে একটা শর্ত থাকতে হবে। বাক্যের শর্ত কতগুলো শর্ত আছে, হ্যাঁ, বাক্যের শর্ত কটি? তিনটে। বাক্যের তিনটে শর্ত আছে। কি কি? যোগ্যতা, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আর হচ্ছে আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এই তিনটে শর্ত পূরণ করতে হবে। কতগুলো পদ পাশাপাশি বসিয়েই যে আমরা বাক্য পেয়ে যাব তা কিন্তু নয়। বাক্য হতে গেলে, যথাযথ বাক্য হতে গেলে তিনটে শর্ত পূরণ করতে হবে। বাক্যটির যোগ্যতা থাকতে হবে, বাক্যটির মাধ্যমে আকাঙ্ক্ষা আমাদের নিবৃত হবে, আর বাক্যটির একটা আসক্তি থাকবে, একটা অর্থগত নৈকট্য, একটা পদক্রমকে সে মেনে চলবে। তো ঠিক আছে, চলো আমরা তাহলে এই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি কাকে বলে একটু জেনে নিই। দেখো, আকাশে গরু উড়ছিল, কিংবা যদি বলি ঘোড়াটি গাছে বসে আছে, তাহলে আকাশে গরু উঠছিল, ঘোড়াটি গাছে বসে আছে, এগুলোকে আমরা বাক্য বলতে পারবো না। এ বাক্যটির যোগ্যতা নেই। তাহলে বাক্যের যোগ্যতা কাকে বলা হবে? বাক্যে সন্নিহিত পদ সমষ্টির অর্থ যদি আমাদের সাধারণ অভিজ্ঞতা এবং
যুক্তির দ্বারা সমর্থিত হয় তখন তাকে বাক্যের যোগ্যতা বলে। তাহলে দেখো এখানে আমাদের সাধারণ অভিজ্ঞতা এটাকে স্বীকার করে না। আমরা সাধারণ অভিজ্ঞতায় কখনো গরুকে আকাশে উঠতে দেখি, কিংবা যদি বলি ঘোড়াটি গাছে বসে আছে, আমরা কখনো দেখেছি ঘোড়া গাছে বসে থাকতে? ঘোড়াকে আমরা দেখিনি। যাই হোক, এখানে এই দুটো বাক্যে যোগ্যতার অভাব রয়েছে, যোগ্যতা নেই। এটাতে এরকম প্রশ্ন হয়, আকাশে গরু উঠছিল, এখানে বাক্যটিতে কোন শর্তকে লঙ্ঘন করেছে? তাহলে লিখতে হবে যোগ্যতাকে, যোগ্যতাকে এখানে লঙ্ঘন করেছে। এবার দেখো আকাঙ্ক্ষা, যদি বলি আমি বই নিয়ে স্কুলে, তুমি খেলতে খেলতে, তাহলে দেখো কিছু একটা অভাব রয়েছে, কোন একটা পদের অভাব রয়েছে, এবং সেই পদের অভাবে অন্য পদের অর্থ প্রতীতি হয় না, অন্য পদের অর্থের ধারণা আমাদের আসে না। তাহলে কি অন্য পদের অর্থের ধারণা আসছে না। যদি আমরা বলি আমি বই নিয়ে স্কুলে যাই, কিংবা তুমি খেলতে খেলতে মারপিট করলে কেন, তাহলে কিন্তু সেই পূর্ণ বাক্যটি চলে আসছে, আমাদের আকাঙ্ক্ষাও নিবৃত্ত হচ্ছে। তাহলে বাক্যের আকাঙ্ক্ষা কাকে বলা হচ্ছে? বাক্যস্থিত যে পদের অভাবে অন্য পদের অর্থ প্রতীতি হয় না, তখন তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে, তখন তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। তাহলে এখানে আমি বই নিয়ে স্কুলে, এটাতে বাক্যের আকাঙ্ক্ষা শর্তটিকে লঙ্ঘন করেছে। আবার যদি বলি তুমি খেলতে খেলতে, এখানেও কিন্তু আমাদের আকাঙ্ক্ষা নিবৃত্ত করেনি, আমাদের আকাঙ্ক্ষাকে জাগ্রত করেছে। অন্য পদের অভাবে, এখানে একটি পদের অভাবে অন্য পদের অর্থের কোনো ধারণা আসছে না। তাহলে আমরা আকাঙ্ক্ষা কাকে বলে জানলাম। তারপর এবার দেখো আসক্তি। আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, নৈকট্য। অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা লিখে নেবে আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। এটা কিন্তু আসক্তি নয়, আসক্তি। হ্যাঁ, তো যাই হোক, দেখো পূর্ব ওঠে সূর্য দিকে, এই বাক্যটি যথাযথ যথাযথ বলা যাবে না। হ্যাঁ, পূর্ব ওঠে সূর্য দিকে, আমরা কখনো এইভাবে বলি? পূর্ব কখনো ওঠে সূর্য দিকে? সূর্য বলে কোনো দিক আছে? আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা জানি, তাই তো? কিন্তু এখানে বলা হচ্ছে পূর্ব ওঠে সূর্য দিকে। কিংবা যদি বলি ভাত রাম খায়, তাহলে কি ভাত রাম কি খেতে পারবে? পারবে না। যাই হোক, এখানে দেখো, এখানে সবকিছু ঠিক আছে, এই যে পদগুলো সঠিকভাবে বসে নেই, এলোমেলো ভাবে বসে আছে। বাংলা বাক্যের যে পদক্রম, সেই পদক্রমকে এখানে লঙ্ঘন করেছে। তাহলে তাহলে আসক্তি কাকে বলা হবে বাক্যের? বাংলা পদক্রমকে অনুসরণ করে পদগুলি যথাযথ স্থানে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশ করে এবং অর্থ নৈকট্য সৃষ্টি করে, তখন তাকে আসক্তি বলে। তাহলে আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। তাহলে এখানে পূর্ব ওঠে সূর্য দিকে আমি বললাম, তাহলে এখানে যদি বলা হয় বাক্যের কোন শর্তকে লঙ্ঘন করেছে, তাহলে বলতে হবে আসক্তি শর্তকে এখানে লঙ্ঘন করেছে। যাই হোক, আমাদের বাক্য গঠন করতে গেলে বাক্যটি যোগ্যতা আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, আকাঙ্ক্ষা নিবৃত্ত করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, আর আসক্তি পদগুলো যথাযথ স্থানে সন্নিবিষ্ট আছে কিনা, পদক্রমকে অনুসরণ করছে কিনা। যদি আমরা এই আসক্তি যথাযথ নিয়মকে যদি অনুসরণ করি, তাহলে এটা কি হতো? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হতো।
আর এটা কি হতো, রাম ভাত খায়, এটা হতো। কিন্তু এখানে আমরা সেটা করিনি, তার জন্য এটাকে বলা হচ্ছে যে এখানে বাক্যটি আসক্তি শর্তকে লঙ্ঘন করেছে। যাই হোক, এই বাক্যের যে তিনটে শর্ত, সেই শর্তকে মেনে নিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন। লক্ষ্য করো, আমি কি বললাম, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন। তাহলে এটা আমরা বাক্যের যে তিনটে শর্ত, সেই শর্তকে মেনে নিয়ে আমরা বাক্যটা গঠন করছি। ঠিক আছে, এবার দেখো এই যে বাক্যটা গঠন যে হলো, এই বাক্যটি দুটো অংশ আছে, রবীন্দ্রনাথ আর গীতাঞ্জলি কাব্য লেখেন। ঠিক আছে, এই যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন, হ্যাঁ, তাহলে দুটো অংশ পাচ্ছি। দেখো, এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। মানে উদ্দেশ্য বিধেয়। দেখো, একটি বাক্যে কয়টি অংশ থাকে? দুটি। তোমরা মনে রাখবে, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে উদ্দেশ্য কাকে বলবো? বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। দেখো, আমি এখানে কি বলেছি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন। তাহলে এখানে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমি বলছি গীতাঞ্জলি কাব্য লিখেছেন। তাহলে এখানে রবীন্দ্রনাথ হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন, তাহলে এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা বলেছি, তখন সেটা হয়েছে উদ্দেশ্য। রবীন্দ্রনাথ কি করেছে, রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলা হচ্ছে, গীতাঞ্জলি কাব্য লিখেছেন, তখন সেই গীতাঞ্জলি কাব্য লিখেছেন হয়ে যাচ্ছে বিধেয়। কারণ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা বিধেয়, আর যাকে উদ্দেশ্য করে বলা হবে, যার সম্পর্কে বলা হবে, সেটা হবে উদ্দেশ্য। সর্বদা তোমরা মনে রাখবে যে উদ্দেশ্য কর্তা স্থানে হয়, কর্তা স্থানে উদ্দেশ্য জায়গা পায়। উদ্দেশ্য কর্তা হয়, কর্তাটাই উদ্দেশ্য হয়। তাহলে কি এখানে রবীন্দ্রনাথ, হ্যাঁ, এই যে লিখেছেন, লেখা কাজটা রবীন্দ্রনাথ সম্পন্ন করেছেন। তোমরা মনে রাখবে যে উদ্দেশ্য কর্তৃপদটাই উদ্দেশ্য হয়, কর্তাটাই উদ্দেশ্য হয়। ঠিক আছে, আর এই যে বিধেয়, বিধেয় তোমরা মনে রাখবে, এতে লিখেছেন মূল ক্রিয়া অংশ, মূল ক্রিয়াপদ। তাহলে কি বিধেয়, তাহলে মূল ক্রিয়াপদ কোথায় থাকে? বিধেয় স্থানে, বিধেয় স্থানে মূল ক্রিয়াপদ থাকে। তাহলে কি আমরা জানলাম, একটা বাক্যের দুটো অংশ, এক হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। এই যে উদ্দেশ্য বিধেয় তো আমি বললাম, তার পাশাপাশি তোমরা আরেকটু মনে করো, বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্য লিখেছেন, এটা আমি বললাম। ঠিক আছে, তাহলে দেখো এই উদ্দেশ্যের আগে কিছু বসানো হয়েছে এবং উদ্দেশ্যটাকে একটা প্রসার করছে। হ্যাঁ, এটাকে বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারক বা প্রসারক। এটাকে কি বলা হচ্ছে? উদ্দেশ্যের প্রসারক। এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। তাহলে উদ্দেশ্যটাকে যেটা প্রসারিত করছে সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। তাহলে উদ্দেশ্যের প্রসারক কাকে বলা হয়? কোন বাক্যে উদ্দেশ্যকে, বাক্যের যে অংশ
প্রসারিত বা সম্প্রসারিত করে তখন তাকে উদ্দেশ্য প্রসারক বা উদ্দেশ্য সম্প্রসারক বলে। দেখো এখানে বাড়াচ্ছে, উদ্দেশ্যটাকে বাড়াচ্ছে, প্রসার করছে। তাহলে কি রবীন্দ্রনাথ, প্রথমে বলেছিলাম দিয়ে এখন কি বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কি উদ্দেশ্যটাকে একটা প্রসার করে ফেললো, প্রসারিত করলো। এবার এবার যদি আমরা বলি বিধেয়, হ্যাঁ এই যে আমি বলেছি লিখেছেন মূল ক্রিয়াপদ, আর মূল ক্রিয়াপদ অংশটাই হচ্ছে বিধেয়। তাহলে এই যে বাকি আগে যেটা আছে, এই যে গীতাঞ্জলি কাব্য, এটা হচ্ছে বিধেয় প্রসারক, এই বিধেয়টাকে প্রসারিত করেছে। তাহলে এটা হচ্ছে প্রসারক। তাহলে কি বাক্যের যে অংশ বিধেয়কে প্রসারিত করে তাকে বিধেয় প্রসারক বলে। দেখো এখানে লিখেছেন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, কি লিখেছেন, গীতাঞ্জলি কাব্য। তাহলে এই যে লিখেছেন তাকে প্রসার করে ফেললো, এটা হচ্ছে বিধেয়, মূল বিধেয়। ঠিক আছে, এটা হচ্ছে মূল ক্রিয়াপদ, আর মূল ক্রিয়াপদটাই হচ্ছে বিধেয়, আর এই বিধেয়টাকে প্রসারিত করে ফেললো। ঠিক আছে, এটা হচ্ছে বিধেয়কে প্রসারিত করেছে গীতাঞ্জলি কাব্য, তার জন্য এটা হচ্ছে বিধেয় প্রসারক। ঠিক আছে, এবার তোমরা একটু মনে রাখবে এই যে বাক্যের, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে বাক্যের পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তাহলে সেটা কি সম্পর্ক স্থাপন করছে দেখে নিই। দেখো দুঃখী বছির কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, এখানে দেখো দুঃখী বছির, দুঃখী আর বছির একসঙ্গে জোটবদ্ধ হয়েছে, কাঁদতে কাঁদতে, হ্যাঁ একসঙ্গে জোটবদ্ধ হয়েছে, ঘুমিয়ে পড়লো। তাহলে বাক্যে পদগুলো সবার সঙ্গে জোটবদ্ধ হয় না। দেখো উদ্দেশ্য স্থানে আমরা দেখি, উদ্দেশ্য স্থানে বিশেষণ আর বিশেষের সঙ্গে, বিশেষণ আর বিশেষের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, আর বিধেয় স্থানে ক্রিয়া বিশেষণ আর ক্রিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে। তাহলে কি উদ্দেশ্য স্থানে বিশেষণ বিশেষের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, আর বিধেয় স্থানে ক্রিয়া বিশেষণ আর ক্রিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে। এটাকে বলা হয় বাক্যের সংগঠন। বাক্যের সংগঠন, আর এই বাক্যের সংগঠন হচ্ছে তিন প্রকার। কি কি এই তিন প্রকার বাক্যের সংগঠন? এক বিশেষ্য খণ্ড, দুই ক্রিয়া বিশেষণ খণ্ড, আর তিন হচ্ছে ক্রিয়াখণ্ড। ক্রিয়াখণ্ড তাহলে কি বাক্যের সংগঠন তিন প্রকার, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়াখণ্ড। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে আমি উপস্থিত হব। আর বাক্যের ক্লাসটিকে আমি 4 ভাগে ভাগ করেছি, 4টে পর্বে বাক্যের ক্লাসটি আমি সম্পন্ন। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।